আজকে শুনছেন লিপিকা বিশ্বাসের লেখা রহস্যের ছায়া পর্ব 6 এবং 7। সীমা তাড়াতাড়ি খাট থেকে নেমে নিচু হয়ে খাটের তলা থেকে এক টানে একটা পুরনো লোহার ট্রাঙ্ক টেনে বার করলো। ধুলো মুছে ট্রাঙ্কটা খুলে ভেতর থেকে কাপড়ের মোড়া বার করলো। এই দেখ, আমার পুতুলটা এইখানেই তো আছে। এটা আমার, এখনও যত্ন করে রেখেছি। তাহলে আমি জানালার বাইরে যেটা দেখলাম সেটা কার? নেহা হতবাক হয়ে পুতুলটার দিকে তাকালো। সে বুঝতে পারলো এই পুতুলটা তো গতকাল ওরা যখন এখানে আসছিল পথে গাছ থেকে পড়েছিল। পুতুলটার মাথা আর শরীর আলাদা হয়ে মাটিতে ছিটকে পড়েছিল। পুতুলের পরনের পোশাকও এক, হুবহু এই পুতুলটাই। সে কিছু বলার আগেই সীমা কাঁপতে কাঁপতে বলল, আমার পুতুল কেউ দুলিয়ে রেখেছে, তারপর তার গলা এক্কেবারে কেটে ফেলে দিয়েছি, ঠিক আমার চোখের সামনে। এটা কে করেছে? নেহা সাহস জোগানোর চেষ্টা করলো। হয়তো কেউ তোকে ভয় দেখাতে চাইছে। তোর পুতুলের মতো দেখতে আর একটা পুতুল কিনে এনেছে। সীমা চমকে উঠে বলল, কেউ এমন কাজ কেন করবে? নিশ্চয়ই ভূতের কাজ। এই কথা বলতে বলতে সীমা পুতুলটা আবার কাপড়ে জড়িয়ে সাবধানে ট্যাঙ্কে ভরে রাখলো। তারপর সেটা খাটের তলায় ঢুকিয়ে দিল। তাই যদি হয় তবে তাকে আমি দেখতে চাই, বলে নেহা জানালার কাছে গিয়ে গ্রিলের ফাঁক দিয়ে বাইরে উঁকি দিল। হঠাৎ একটা ঝাপসা হাওয়া এসে তার চোখে যেন কিছু একটা ছুঁড়ে দিল। নেহা সঙ্গে সঙ্গে চোখ কচলাতে লাগলো আর চোখে তীব্র জ্বালা শুরু করলো। চোখ লাল হয়ে ফুটে উঠল আর চোখ দিয়ে জল পড়তে লাগলো টপ টপ করে। সে আয়নায় তাকিয়ে নিজের চোখ দেখে ভয় পেয়ে গেল। চোখ দুটো রক্ত জবার মতো লাল আর প্রচণ্ড ফোলা। সে তাড়াতাড়ি আয়নাটা নামিয়ে রাখলো। সীমার কাছে এসে তার চোখে কী পড়েছে বোঝার চেষ্টা করলো, কিন্তু নেহা চোখ খুলতেই পারছে না। সে কোনো মতে বাথরুমে গিয়ে চোখে জল দিল। সীমাও সাঁতে গেল। জ্বালা কমলো? সীমা জিজ্ঞাসা করলো। না, ফিসফিস করে উত্তর দিল জ্বালা কমলো? সীমা জিজ্ঞাসা করলো। না, ফিসফিস করে উত্তর দিল নেহা। সীমা ভয় পেয়ে পাশের ঘরে গিয়ে বেলা বৌদিকে ডাকলো। বেলাও এসে নেহার চোখ দেখে আঁতকে উঠল। তাড়াতাড়ি সে জিতুকে ফোন করতে লাগলো, কিন্তু ফোন লাগছে না। এখানে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না, বলল সে। অনেকবার চেষ্টা করে অবশেষে কল ঢুকলো। বেলা নেহার চোখের অবস্থা বলতেই জিতু ভয়ে ছুটে এলো। নেহার চোখ দেখে তারও গলা শুকিয়ে গেল। সে মোড়লমশাইকে ফোন করে ঘটনাটা জানালো। কিছুক্ষণ পরে মোড়লমশাই ছুটে এলেন। তিনি সঙ্গে এনেছেন জলপোড়া। কোনো কথা না বলে তিনি জলটা হাতে নিয়ে নেহার চোখে ছিটিয়ে দিলেন। চোখে জল পড়তেই আশ্চর্যজনকভাবে নেহার চোখের লালচে ভাব মিলিয়ে গেল। চোখ ফোলাও আর রইল না, জ্বালাও থেমে গেল। চোখ দুটো একেবারে স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। সবাই স্বস্তি পেল। ধন্যবাদ, আস্তে করে বলল নেহা। মোড়ল নেহার কপালে কাটা জায়গার দিকে তাকালেন। ফুলে আছে জায়গাটা। তিনি শান্ত গলায় বললেন, কপালের কাটা জায়গাটায় আমার ওষুধটা লাগাওনি কেন মা? নেহার কপালে কাটা জায়গাটা ব্যথা করছে। সীমা যে ওষুধটা লাগিয়ে দিয়েছে তাতে ব্যথা কমেনি। সে চুপ করে রইল। লাগালে ভালো হতো, ফোলা থাকতো না, ব্যথাও থাকতো না। এখনও রাত বাকি আছে, এবার শুয়ে পড়ো সবাই, আমি যাচ্ছি, বলে মোড়ল মশাই চলে গেলেন। জিতু আর বেলা দেখলো সীমা স্বাভাবিক আছে। তারা স্বস্তি পেল। জিতু আবার পাশে নিজেদের বাড়িতে শুতে গেল। বেলা পাশের ঘরে গেল। নেহা আয়নায় তাকিয়ে দেখলো তার চোখ এক্কেবারে ঠিক হয়ে গেছে। সে অবাক হয়ে ভাবতে লাগলো, এত ভয়ানক অবস্থা নিমেষে কি করে ঠিক হয়ে গেল? আর মোড়ল মশাইয়ের জলপড়াই কি সত্যিই এতটা কার্যকর? তার ভেতরে এক অজানা ভয় আর কৌতূহল একসাথে দোলা দিতে লাগলো। সীমা ভয়ে ভয়ে জানালা বন্ধ করে দিল। তারপর দুজনেই শুয়ে পড়ল। নেহা ভাবতে লাগলো, আমার চোখে কি কেউ কিছু ছুঁড়ে মেরেছিল? এটা কি সম্ভব? যে লোকটা পুতুলের কাটা গলা দেখিয়েছে সেই কি এই কাজ করেছে? কিন্তু বিনয় মাস্টার আর তার স্ত্রী মেয়েকে তো পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাহলে কে যে এসব করেছে? নিশ্চয়ই এদের আরও কোনো শত্রু আছে। নেহা বলল, এখানে তোদের নিশ্চয়ই কোনো শত্রু আছে জানিস। সীমা বলল, এক জায়গায় থাকতে গেলে এক দুজনের সঙ্গে একটু আধটুকু মনোমালিন্য হয়, কিন্তু তাই বলে যে ভয় দেখানো, খুন
বলতে বলতেই সীমা অঝোর নয়নে কেঁদে ফেলল। একটু থেমে আবার সীমা বলল, বিনয় মাস্টারের বাড়ি থেকে নয়নার রক্তমাখা সালোয়ার কামিজ পাওয়া গেছে। তার মানে নয়না আর বেঁচে নেই, তাকে মেরে কোথাও পুঁতে দিয়েছে ওরা। এ কথা বলেই সীমা আরও জোরে কেঁদে উঠল। নেহা তাকে সান্ত্বনা দিয়ে বলল, পুলিশ এখনও দেহ খুঁজে পায়নি। দেহ না পাওয়া পর্যন্ত আমরা ধরে নেব নয়না বেঁচে আছে। হয়তো এমন হয়েছে কিডন্যাপাররা নয়নাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন অমিত তাদের দেখে ফেলেছিল। সে হয়তো নয়নাকে বাঁচাতে গিয়ে ওদের পিছু নিয়েছিল, আর তখনই ওরা অমিতকে ধরে মেরে ফেলেছে আর নয়নাকে নিয়ে গেছে। সীমা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু নয়নার পোশাক রক্তে ভেজা অবস্থায় পাওয়া গেল কেন? আর সেই পোশাক বিনয় মাস্টারের বাড়িতে কেন বা পাওয়া গেল? নিশ্চয়ই বিনয় মাস্টার ও তার বাড়ির মানুষেরা আমার বোনকে মেরেছেন। নেহা তার পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। তারপর বলল, ভেবে দেখ, যদি সত্যিই বিনয় মাস্টাররা খুন করেন, তাহলে তারা কেন নয়নার রক্তমাখা সালোয়ার কামিজ আর অমিতের রক্তমাখা জুতো নিজেদের বারান্দায় রেখে দিতেন? খুনি কখনো এমন স্পষ্ট প্রমাণ রাখে নাকি? সীমা বলল, জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর সীমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। চারপাশে মোরগ ডাকছে। নেহা বুঝতে পারল ভোর হয়েছে। দূরে কোথাও পাখির ডাক শোনা যাচ্ছে। সে ধীরে ধীরে উঠে বসল। কপালের কাটা জায়গাটা টনটন করছে, ব্যথা করছে। তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা বাটিটার দিকে, যে বাটিতে বেলা মোড়লের দেওয়া ছাইয়ের মতো সেই জিনিসগুলো জলে গুলে রেখেছে। নেহা তা আঙুলে নিয়ে কপালের কাটা জায়গায় লাগালো, কিন্তু অবাক হয়ে গেল। দেখলো লাগানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ করে যেন মিলিয়ে গেল ব্যথা। এমন দ্রুত আর কার্যকর আরাম পেয়ে তার মনে হলো মোড়ল নিশ্চয়ই কোনো জাদু জানে, নাহলে এই জিনিস লাগানোর সঙ্গে সঙ্গেই ব্যথা কী করে দূর হয়ে গেল। নেহা বারান্দায় এলো। চারপাশে হালকা আলো ছড়িয়ে পড়েছে। অন্ধকার কেটে পরিষ্কার হতে শুরু করেছে। বেলা বারান্দায় ঝাড় দিচ্ছে। নেহার দিকে তাকিয়ে এসে বলল, কপালে মোড়ল মশাইয়ের দেওয়া ওষুধটা লাগিয়েছ দেখছি। ফোলা তো নেই, ব্যথা কমেছে তো? হ্যাঁ, আশ্চর্যভাবে সঙ্গে সঙ্গে ব্যথা চলে গেল। মোড়ল মশাই কি সত্যিই জাদু জানে? তা বলতে পারো। দূর দূরান্ত থেকে লোকজন আসে ওনার কাছে। যে অসুখী হোক না কেন উনি সব সারিয়ে দেন। তাহলে তো ডাক্তারখানা তুলে দিয়ে ওনাকে বসানো উচিত। বেলা শুকনো হাসি দিয়ে বলল, থাকবো তো কয়েকদিন, সব নিজেই বুঝতে পারবে। সীমা, কী করছো? বলে সে ঘরের দিকে উঁকি দিল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। জানেন বৌদি, ওকে কেউ ভয় দেখাচ্ছে। বেলা চিন্তিত মুখে বলল, কে দেখাবে ভয়? পুরো গ্রামের মানুষই তো ভয়ে আছে। নেহা পুতুলের ঘটনাটা বলল। বেলা শুনে ভয়ে চমকে উঠল। যে ভূত সীমার উপর ভর করছিল, নিশ্চয়ই সেই এসব করছে। ভগবান করুক সীমার যেন কোনো ক্ষতি না হয়। দুটো ছেলে মেয়েকে হারিয়ে কাকিমা এমনিতেই ভেঙে পড়েছে। সীমার কিছু হলে কাকিমা আর বাঁচবে না বলে কেঁদে ফেলল বেলা। নেহার চোখেও জল আটকাতে পারল না। বুকের ভেতরটা ভারী হয়ে উঠল তার। সুবর্ণার ঘর থেকে কোনো শব্দ আসছে না। নেহা ফিসফিস করে বলল, কাকিমা কি করছেন? বেলা চাপা স্বরে উত্তর দিল, আর কি করবে, মাঝে মাঝেই কিছু খাওয়ানি, দাঁড়াও আমি চা করে আনছি। নেহা বলল, সীমা উঠুক আগে, একসাথে খাবো। গতকাল থেকে কারোর তো ঠিকমতো খাওয়া হয়নি। একটু থেমে আবার বলল, আচ্ছা বৌদি, বিনয় মাস্টার কেমন মানুষ? বেলা মুখটা কঠিন করলে বলল, ভালো মানুষ নন, খুব খিটখিটে স্বভাবের, সবার সঙ্গে ঝগড়া করে বেড়ান। ওনার বউ ছেলে মেয়ে কেউই ভালো না। বিনয় মাস্টার সরকারি চাকরি করেন, অনেক জমি জায়গাও আছে, তাই দেমাগে মাটিতে পা পড়ে না ওদের। বেলা এবার চোখ রাগিয়ে বলল, ওরা ছেলে মেয়ে দুটোকে মেরে ফেললো, এবার জেলের ঘানি টানবে, ভালোই হবে, জেলে পচে মরুক সবাই। বলে বেলা শাড়ির আঁচলে চোখ মুছে নিল। নেহা একটু নিচু গলায় জিজ্ঞেস করলো, বিনয় মাস্টারের ছেলে আছে? বেলা মাথা নাড়ল, আছে, নাম কমল, বিএ পাস করেছে, শুনেছি কলকাতায় থেকে চাকরি করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। একটু থেমে আবার বেলা বলল, আমার মনে হয় বিনয় মাস্টারই খুন করেছেন অমিতকে। নয়নাকেও ওরাই মেরে কোথাও পুঁতে রেখেছে। নেহা চমকে উঠে বলল, প্রতি অমাবস্যায় কেউ না কেউ নিখোঁজ হচ্ছে,
সবাইকে কি ওনারাই গায়েব করেছেন? করতেও পারেন, কিন্তু কেন করবেন এমন কাজ? আর ধরুন করলেনও, তাহলে প্রমাণ রাখবেন কেন? তাও আবার একেবারে সামনের বারান্দায়। বেলা চোখ শুরু করে বলল, হতে পারে ধর্ষণ করে মেরে ফেলেছে। তারপর নয়নার সালোয়ার কামিজটা দড়িতে ঝুলিয়ে রেখেছিল। অমিত যেখানে পৌঁছাবে বাধা দিতে গিয়েছিল, তাকেও মেরে ওরা পোড়া বাড়ির কাছে ফেলে রেখেছে, আর নয়নার দেহটা গোপন জায়গায় রেখেছে। পরে হয়তো ভুলে গেছে অমিতের রক্তমাখা জুতো আর নয়নার রক্তমাখা সালোয়ার কামিজ সরাতে। নিহাত চুপ করে গেল। বেলার কথাগুলো সে ঠিকমতো মানতে পারছিল না। মনে মনে ভাবলো, খুন করে কেউ ভুল করে এভাবে প্রমাণ ফেলে রাখে নাকি? এতটা বিশ্বাস করা তো কঠিন। বেলা বলল, যাও হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করি। বলে সে রান্নাঘরের দিকে চলে গেল। নেহা সুবর্ণার ঘরে ঢুকলো। সুবর্ণা বিছানায় শুয়ে আছে। নেহাকে দেখেই উঠে বসে বলল, মা রে, আমার নয়নার কোনো খোঁজ পাওয়া গেল? সুবর্ণা কাঁপা কণ্ঠে প্রশ্নটা যেন ছিঁড়ে ফেললো নেহার বুক। নেহা কিছু বলতে পারল না। কি বলবে? মায়ের মন তো, মেয়ের জন্য অস্থির হবেই। শান্ত হন কাকিমা, নয়নাকে পাওয়া যাবে। গলায় যতটা সম্ভব দৃঢ়তা এনে বলল নেহা। সে সুবর্ণার পাশে গিয়ে বসলো, হাতটা ধরল আলতো করে। আজ পর্যন্ত যারা হারিয়ে গেছে তাদের কেউই ফিরে আসেনি, আর আমার মেয়েটার পোশাকও রক্তে ভেজা ছিল। ভয়ানক কিছু হয়েছে আমার নয়নার সাথে, বলে কান্নায় ভেঙে পড়ে বুক চাপড়াতে লাগলো সুবর্ণা। নেহা চুপ করে রইল। কথা হারিয়ে গেছে তার। একটু পরে সে বলল, নয়না অত রাতে বাইরে গেল কেন? এবার একটু অসহায় রাগে কেঁপে উঠল সুবর্ণা। সে বলল, কিছুই জানি না রে মা। আমি আর ও একসঙ্গেই ঘুমিয়েছিলাম। ঘুম ভেঙে দেখি মেয়েটা পাশে নেই, অমিতও নেই। পই পই করে বারণ করেছিলাম রাতে বাইরে না যেতে। কেন যে না বলে বেরোলো। ঘরের দরজা তো ভেতর থেকে তালা দেওয়া ছিল। যদি ওরা ইচ্ছে করে বাইরে না যায়, তাহলে বা কেউ আমাদের ছেলে মেয়েদের নিয়ে গেল কি করে? আর আমি টেরও পেলাম না। সুবর্ণা কণ্ঠস্বর ফেটে যাচ্ছে কান্নায়। নেহা নিজেকে ধরে রাখতে পারল না। সেও ঝরঝর করে কেঁদে ফেলল। কিছুক্ষণ পর নিজেকে একটু সামনে নিয়ে বলল, কাকিমা, বিনয় মাস্টারের সাথে আপনাদের কোনো ঝামেলা হয়েছিল? সুবর্ণা চোখ মুছতে মুছতে মাথা নেড়ে বলল, কয়েকদিন আগে একটা গাছ কাটাকে কেন্দ্র করে একটু কথা কাটাকাটি হয়েছিল ঠিকই, কিন্তু তাতে যে উনি আমার ছেলে মেয়েকে মেরে ফেলবেন, মা, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এই বলেই বুক চাপড়াতে চাপড়াতে জোরে জোরে কেঁদে উঠল সুবর্ণা। একটু পরে সে কিভাবে অমিত আর সুবর্ণাকে খুঁজতে বিনয় মাস্টারের বাড়িতে গেল ও নয়নার রক্তমাখা সালোয়ার কামিজ অমিতের জুতা পেল, সে কথাও বলল। নেহা এই ঘটনাটা শুনে অবাক। পাড়ার দুজন বয়স্ক মহিলা ঘরে এলেন। নেহা উঠে সরে দাঁড়ালো। তারা সুবর্ণার পাশে বসে পড়লেন। সুবর্ণা তাদের দেখে কেঁদে উঠল। একজন স্নেহ ভরে তার পিঠে হাত রেখে বললেন, শান্ত হও বৌমা, নিজেকে এভাবে ভেঙে ফেলো না। আরেকজন হতভম্ব কণ্ঠে বললেন, কি কি হচ্ছে এই গ্রামে? প্রতিদিন কিছু না কিছু কাণ্ড ঘটেই চলেছে। বেলা চায়ের কাপ ও বিস্কুট এনে সুবর্ণার সামনে ধরল। কাকিমা, একটু চা খেয়ে নাও, সে মৃদু গলায় বলল। সুবর্ণা মাথা নাড়িয়ে বলল, না মা, আমি কিছুই খাবো না। গলা দিয়ে কিছুই নামবে না। সবাই বোঝাতে চেষ্টা করলো, না খেলে শরীর ভেঙে পড়বে, এমন সময় তাকে শক্ত থাকতে হবে। কিন্তু সুবর্ণা কিছুতেই খেতে রাজি হচ্ছে না। বাইরে থেকে ভেসে এলো চিৎকার চেঁচামেচির শব্দ। সঙ্গে সঙ্গে নেহা চমকে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে বাইরে ছুটে গেল। রাস্তায় দাঁড়িয়ে আছে এক সাধারণ চেহারার 25-26 বছরের যুবক, জামা প্যান্ট পরা। তাকে ঘিরে ধরেছেন কয়েকজন উত্তেজিত গ্রামবাসী। তাদের মধ্যে জিতুও আছে। আজকালের এই সুদর্শন যুবকটি। একজন গ্রামবাসী উত্তেজিত গলায় বলল, খুনির ছেলে, বাবা মা বোন সবাই জেলে, এবার তোকে গ্রাম ছাড়া করব, বেরিয়ে যা এখান থেকে। যুবকটি দৃঢ়স্বরে বলল, আমার পরিবারের কেউ খুন করেনি। একজন মুখ খেঁকিয়ে বলে উঠল, তোদের বাড়িতেই তো পাওয়া গেছে নয়নার রক্তমাখা সালোয়ার কামিজ আর অমিতের রক্তমাখা জুতো। যুবকটি শান্ত গলায় উত্তর দিল, আমার বাবা যদি খুন করতো, বারান্দায় কেন বা এসব ফেলে রাখতো? আরেকজন কটাক্ষ করে বলল, দেহ সরাতে গিয়ে ওগুলো সরাবার কথা হয়তো মনেই ছিল না। নেহা বুঝতে পারল এই যে যুবকটি বিনয় মাস্টারের ছেলে কমল।
দেখে মনে হচ্ছে শান্ত, কিন্তু চোখে ক্লান্তি। এদিকে সীমার ঘুম ভেঙে গেল। বাইরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ভাবলো নয়নার খোঁজ মিলেছে বুঝি। সে ছুট্টে বাইরে এলো। নেহা তাকে দেখে এগিয়ে গেল। সীমা উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, বোনের খোঁজ পাওয়া গেছে? কমল অপরাধবোধ চোখ নামিয়ে তাকালো সীমার দিকে। সীমা তার মুখ দেখে খেপে উঠল, চিৎকার করে বলল, তোমরা আমাদের সর্বনাশ করেছো। আমার ভাই বোনের সঙ্গে কি করেছো? কি দোষ ছিল আমাদের? কে আবার আমার পুতুলের মতো একটা পুতুলের গলা কেটে আমাকে ভয় দেখাচ্ছে? তুমি কি ভয় দেখাচ্ছ? কেন দেখাচ্ছ? বলে সীমা কেঁদে উঠল। নেহা তাকে জড়িয়ে ধরল। কমল শান্তভাবে বলল, আমি কেন ভয় দেখাবো? আমি তো গ্রামেই ছিলাম না। গতকাল খবর পেয়ে কলকাতা থেকে সোজা থানায় গিয়েছিলাম। রাতে মাসির বাড়িতে ছিলাম। আজ সকালে থানায় আবার গিয়েছিলাম। এখন গ্রামে ঢুকছি মাত্র। সুদর্শন যুবকটি জোর গলায় বলে উঠল, ধরা পড়ার ভয়ে মিথ্যা কথা বলছিস, তাই তো? তোরাই লোকজন গায়েব করেছিস। প্রতি অমাবস্যায় একজন করে মানুষ উধাও হয়ে যাচ্ছে। তাদের নিয়ে কি করিস তোরা? তার কণ্ঠে ঘৃণা আর চোখে আগুন। কমল চুপচাপ দাঁড়িয়ে চোখ নামিয়ে রেখেছে। তার মুখে লজ্জা, কিন্তু ভয় নয়। একজন গ্রামবাসী আরেক ধাপ এগিয়ে এলো। ক্ষিপ্ত ভঙ্গিতে কমলের কলার চেপে বলল, উত্তর দে, নইলে পিঠের ছাল থাকবে না। বলেই সে হাত তুলল মারার জন্য। গ্রামবাসীদের চোখে রাগের ছিলি, চারপাশে উত্তেজনায় ফুঁসছে বাতাস। আজকে শুনলেন লিপিকা বিশ্বাসের লেখা রহস্যের ছায়া পর্ব 6 এবং 7। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।